শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে সৌমিত্র শুভ স্বাগত জানাচ্ছি। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতা থামছেই না। চতুর্থ ধাপের নির্বাচন কেন্দ্র করে রাজবাড়ীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এক প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আব্দুল লতিফ মিয়া বাণীবহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান। স্থানীয়রা জানান, গত রাত 12টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা। রাস্তায় বেরিয়ে এসে দেখেন নিজ বাড়ি থেকে প্রায় 300 গজ দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আব্দুল লতিফ মিয়া। দ্রুত তাকে নিয়ে সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ফরিদপুর মেডিকেলে। সেখান থেকে ঢাকায় আনার পথে মারা যান আব্দুল লতিফ। আসন্ন ইউপি নির্বাচন ঘিরেই এই হত্যাকাণ্ড বলে ধারণা এলাকাবাসীর। আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। ঘুমন্ত অবস্থা থাকার পরে ওনার এখানে গুলি শব্দ করে আমরা ঘুম থেকে জাগনা হয়েছি। যখন এখানে পড়ে যায় তখন আমার ডাক দিয়ে যে কাদির রে তুই আমার বাচ্চা। তখন আমি দৌড়ে গেলাম, যাই দেখলাম যে উনি রাস্তায় বসা অবস্থায় আছে। তার দিনটা অবস্থায় পাওয়ার পরে সে মানে মানিগঞ্জ পর্যন্ত যাওয়ার পরে সে মারা যায়। সেটা নির্বাচন হতে পারে, তার বন্ধু বান্ধব, ব্যবসায়ী হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকেই আমরা দেখব। আমরা এই দুষ্কৃতিকাদের ধরার জন্য আমরা চিরুনি অভিযান অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ আমরা আইডেন্টিফাই করব। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার 3টি ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত 25 জন আহত হয়েছেন। ভাঙচুর চালানো হয়েছে শতাধিক বাড়িঘরে। স্থানীয়রা জানান, সাজাইল ইউনিয়ন চেয়ারম্যান পদে জয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সকালে বিজয় মিছিল বের করে। সেখানে হামলা চালানোর অভিযোগ পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। আহত হন অন্তত 25 জন। হামলা ভাঙচুর চালানো হয় অর্ধশতাধিক বাড়িঘরে। কাশিয়ানী ইউনিয়নের বুথপাশা ও পিঙ্গুলিয়া গ্রামেও পরাজিত ও বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া রাতুইল ইউনিয়নের পাথরঘাটা ও ধানকোড়া গ্রামে সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের সিংগাইরের জামিরতা ইউনিয়নে পরাজিত প্রার্থীর এক কর্মীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ভোর রাতে জামিরতা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী খোকন মিয়া জানান, নির্বাচনে নৌকা প্রার্থীর সমর্থক ছিলেন তিনি। সেখানে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ার পর তাকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন খোকন মিয়া। এরই জেরে তার গোয়াল ঘরে আগুন দেয়া হয়েছে বলেও দাবি করা হয়। এতে পুড়ে মারা গেছে 2টি গবাদি পশু, ছাই হয়েছে মোটরসাইকেল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শেরপুরেও সংঘাতে জড়িয়েছে 2 মেম্বার প্রার্থীর সমর্থকরা। আহত হয়েছে অন্তত 7 জন। সকালে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, 2 মেম্বার প্রার্থীর সংঘর্ষের জেরে 2 নম্বর ওয়ার্ডে ভোট স্থগিত করা হয়। সেটার জেরে আজও সংঘাতে জড়ায় তাদের সমর্থকরা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হামলায় আহত 6 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর একজনকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকার অত্যন্ত সচেতন ও পরিকল্পিতভাবে দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে ইসির এমন দাবির ভিত্তিতে মির্জা ফখরুল বলেন, সিইসির লজ্জা শরম বলতে কিছুই নেই। নির্বাচন কমিশন বলছে যে খুব সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, ওই যেটা আপনার সংঘর্ষ হয় এর দায় দায়িত্ব আমাদের না। লজ্জা নাই, শরম নেই। এই ভদ্রলোকের কোনো লজ্জা শরম বলতে কিছু নেই। এই বাংলাদেশি নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করলেন। তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি বিক্ষোভে এই মন্তব্য করেন তিনি। তেলের দাম বৃদ্ধির সাথে সাথে সব জিনিসের দাম বাড়ানোর নিন্দা জানান বিএনপির এই নেতা। জনগণকে সাথে নিয়ে সরকার বিরোধী আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দেন গয়েশ্বর চন্দ্র রায়। এখানে স্টপ করেন এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, একটি নিরপেক্ষ সরকারের অধীনে দিয়ে নিজের উন্নয়নের কাজ, নিজের জনপ্রিয়তা যাচাই করুন। সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনা করা বিএনপির প্রতিদিনের রাজনৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, জনগণ ও দেশের জন্য তারা কিছু করতে না পারলেও মিথ্যাচার অপপ্রচারের কাজটি সুনিপুণভাবে করে যাচ্ছেন। বলেন, বিএনপি সেই পুরনো ভাঙা রেকর্ড বাজাচ্ছে আর বলছে বিচার ব্যবস্থা নাকি দলীয়করণ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এসব বিএনপির ধারাবাহিক কল্পিত অভিযোগের চর্বিত চর্বণ মাত্র বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সরকারের বিরুদ্ধে অন্ধ বিষোদ্গার করা বিএনপির এখন প্রতিদিনের রাজনৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। জনগণের জন্য, দেশের জন্য তারা কিছু করতে না পারলেও মিথ্যাচার আর অপপ্রচারের কাজটি সুনিপুণভাবে করে যাচ্ছেন। তাদের সমালোচনার এসব পুরনো হাতিয়ার এখন ভোঁতা হয়ে গেছে। ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালির আয়োজন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় র্যালি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে উদ্যানে উপস্থিত হন নেতাকর্মীরা। রং বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। আনন্দ র্যালিটি শিখা চিরন্তন থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, সংগঠনের মূলনীতি অনুযায়ী শৃঙ্খলাবদ্ধভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে যুবলীগের নেতাকর্মীরা কাজ করে যাবে। আমাদের প্রান্তীয় জননেত্রীর নেতৃত্বে আমরা আজকে সমবেত হয়েছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে একটা ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল সমাজ এবং মেধাভিত্তিক সমাজ, ন্যায়পরায়ণ সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে তুরাগ নদীর ওপরে অবস্থিত শতবর্ষী ব্রিজের একাংশ ধসে পড়ায় বন্ধ রয়েছে মহাসড়কের একাংশের যান চলাচল। গত 2 দিন ধরে বিকল্প সড়ক হিসেবে বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন কামারপাড়া বাইপাস সড়কটি ব্যবহার করা হচ্ছে। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন এই সড়ক ব্যবহারকারীরা। বেশি বিপাকে বিমানবন্দরগামী মানুষ। দ্রুত সংস্কার করে যান চলাচল শুরুর দাবি তাদের। সেই হোসেন মার্কেট থেকে হাইটে আসলাম, এই হাঁটতে হাঁটতে এখন ক্লান্ত। এই আবদুল্লাপুর থেকে আপনার বোটবাজার থেকে হাঁটতে পর্যন্ত আইছি, তো এখানে মিনিমাম 3-4 ঘন্টা দাঁড়ানো ছিলাম। এত ভোগান্তি তো আমরা মানতে পারি না, কিন্তু এইরকম যদি পরিস্থিতি হয় কীভাবে আমরা রাস্তায় চলাফেরা, কীভাবে চাকরি কথা করবো? শুধু এখানে না, সবখানে আমাদের সাইডটা মনে হয় না খুব কেউ গুরুত্ব সহকারে দেখে। ঘটনাস্থল থেকে সহকর্মী পলাশ প্রধান যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। পলাশ, সেতু সংস্কার করার কি উদ্যোগ নেওয়া হয়েছে আর কবে নাগাদ স্বাভাবিক যান চলাচল শুরু হতে পারে কিছু জানা গেছে? সৌমিত্র, আসলে এই দুটি ব্রিজ, 100 বছরের সেই পুরাতন ব্রিজ, সেটি কিন্তু গত কয়েক বছর আগে এটি আসলে ব্যবহার অযোগ্য হয়েছিল। সেটি কিন্তু আমরা যমুনা টিভিতে দেখে আসছিলাম। গত 2 দিন আগে থেকে একটি অংশে ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু এই ভোগান্তিটি শুরু হয়। তবে কর্তৃপক্ষের সাথে আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পেনে তারা কতদিন নাগাদ তারা এই দুটি ব্রিজ সমস্যার সমাধান করে নতুনত্ব করা হবে সেই বিষয়টি সঠিক পায়নি। যেহেতু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দেশের অধিকাংশ জেলায় এই রাস্তা দিয়ে যাতায়াত করে, বিশেষ করে দেশের 37টি জেলার যাত্রী এবং পরিবহন কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বিশেষ করে বলা যায় যে সন্ধ্যার পর থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে গাজীপুর চৌরাস্তা থেকে রাজধানী আবদুল্লাপুর পর্যন্ত যে 13 কিলোমিটার রাস্তা রয়েছে, সেই 13 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে আসছিল। সে কিন্তু সেটির সাথে কিন্তু যুক্ত হয়ে কিন্তু এই দুটি ব্রিজ বিকল হয়ে, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু একটি অন্যরকম একটি সমস্যা যুক্ত হয়। তাছাড়া কিন্তু তাদেরকে যে বিকল্প স্বরূপ যে রাস্তাটি দেওয়া হয়েছে, অর্থাৎ ইজতেমা 1 নম্বর গেট হয়ে কামারপাড়া হয়ে রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার জন্য, সেটিতে কিন্তু হঠাৎ করে কিন্তু যে পরিবহন রয়েছে তারা কিন্তু একটি বড় ধরনের একটা বিপাকে পড়ে। আর যে কারণে যে যাত্রীরা রয়েছে, যাত্রীরা কিন্তু অধিকাংশ যাত্রীরা আমরা যেটি গত 2 দিন যাবতীয় দেখেছি, তারা হেঁটেই কিন্তু তাদের গন্তব্যস্থল যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারা যখনই গণমাধ্যম কর্মী থাকে তখনই কিন্তু তাদের যে কষ্ট বা তাদের যে একটা ধৈর্য, সেই বিষয় কিন্তু আমাদের কাছে শেয়ার করে। তারা যে বিষয়টি বলছে যে এই যে ভোগান্তি আসলে কতদিন নাগাদ তারা এই ভোগান্তি থাকবে বা এই ভোগান্তি শেষ হয়ে কবে তারা এই ময়মনসিংহ মহাসড়কটি সমস্যার সমাধান হয়ে নির্দিষ্ট সময় তারা গ্রামে বা নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছতে পারবে। সৌমিত্র। আচ্ছা, ধন্যবাদ আপনাকে পলাশ। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে বিস্ফোরণের পর দেয়াল চাপায় এক নারী নিহত হয়েছেন। শিশুসহ দগ্ধ হয়েছে অন্তত 8 জন। ভোরে লালখান মোড় এলাকার মোক্তার মিয়া ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে ভবনটি। এতে লণ্ডভণ্ড নিচতলার মায়া রানীর ফ্ল্যাট। দেয়াল চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। ধরে যায় আগুন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 2টি বাড়ি ও দোকান। ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ। কারণ জানতে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গ্যাসটা আস্তে আস্তে ঘরে জমছে, জমার পরে সকালবেলা অনেকে ডিউটি যাইব, চুলা ধরাতে চাইছে, ব্রাস্ট হয়ে গেছে। আমার দুইটা বাচ্চা এই জায়গায় ঘুমিয়েছিল আর আমরা স্বামী স্ত্রী দুজন এই জায়গায় হঠাৎ যখন একটা ওই শব্দ শুনে উঠে শব্দ হয়েছে পরে আমার পিছন যায় আমার হাতের উপর আর দরজাটাই পড়ছে এই জায়গায় বাচ্চার উপরে। ধারণা করছি যে এখানে কোনো গ্যাস লিকেজ হয়ে বদ্ধ ছিল, হয়তো সকালে কোনো চুলা ধরাতে গেছে বা বিদ্যুতের সুইচ অফ অন করতে গেছে বা যে কোনো কারণেই হোক আগুনের আগ পাওয়ার সাথে সাথেই এটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী একটি জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন 9 জন। সকাল 8টার দিকে সাগর নন্দিনী 3 নামে জাহাজটিতে এই ঘটনা ঘটে। নাবিকরা জানান, আমদানি করা জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম থেকে গত বুধবার ঝালকাঠিতে আসে জাহাজটি। গতকাল নৌযানটির পাম্প নষ্ট হয়ে যায়। আজ সকালে মেরামতের সময় হঠাৎই ইঞ্জিন রুমে বিস্ফোরণ হলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, তবে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান একজন। আহতদের হাসপাতালে নেওয়া হলে আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে পাম্পের পাইপ দিয়ে জাহাজটিতে পানি ঢুকছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস। জাহাজটিতে এখনও 8.5 লাখ লিটার ডিজেল রয়েছে। বিকট শব্দ পাওয়া যায়, শব্দ পাওয়ার পরে ওখানে দেখা যায় যে জাহাজের ভিতরে আগুন জ্বলতেছে। ইঞ্জিন রুমের একটা জায়গা দিয়া আমের ওই হোস পাইপ ফেটে গিয়ে আমের ওখান থেকে প্রচুর পরিমাণে পানি উঠতেছে। জাহাজের পিছনের অংশ আমের পানি উঠে ডেবে গেছে, যে কোনো মুহূর্তে আমের জাহাজটা তলিয়ে যেতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ক্ষমতা আরও বাড়ালো ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। বৃহস্পতিবার সিপিসির প্ল্যানারি সেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছর পার্টির 20তম কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে শির হাতে তৃতীয়বারের মতো দলের সর্বময় কর্তৃত্ব তুলে দেওয়া হবে। ফলে মাও সেতুং এর পর এবার তিনি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন চীনের। 2049 সালের মধ্যে চীন থেকে দারিদ্র্য সম্পূর্ণ দূর করার পরিকল্পনা নিয়েছে চীন। কোনো প্রতিকূলতা কিংবা অনভিপ্রেত পরিস্থিতি যেন এই লক্ষ্য থেকে চীনকে সরাতে না পারে, সেজন্য কমিউনিস্ট পার্টি চেয়েছে একজন ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করুক। তার বাস্তবায়ন দেখা যাচ্ছে এবারের সিপিসি প্লেনারিতে। মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা সরকার। সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ফ্রন্টিয়ার মিয়ানমার নামের নিউজ সাইটের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করছিলেন ড্যানি। জান্তা সরকার বিরোধী বিক্ষোভে উস্কানির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গত মে মাসে মিয়ানমার ছাড়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় 37 বছর বয়সী সাংবাদিককে। তার মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের বারবার চাপের পরও এই রায় দেয় মিয়ানমারের সামরিক সরকার। ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে রাখা হয়েছে ড্যানিকে। 3 ম্যাচের টি20 এবং 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শনিবার ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর আগেভাগেই চলে আসছে তারা। ঢাকায় আসার পর 14 এবং 15 নভেম্বর রুম কোয়ারেন্টাইনে থাকবে পাকিস্তান। এরপর 3 দিন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা। মিরপুরে প্রথম টি20 ম্যাচ গড়াবে 19 নভেম্বর, আর একই ভেন্যুতে 20 ও 22 নভেম্বর হবে বাকি ম্যাচ দুটি। এদিকে চট্টগ্রামে 26 নভেম্বর প্রথম টেস্ট এবং 4 ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে লড়বে পাকিস্তান। সিরিজ শেষে 9 ডিসেম্বর ঢাকা ত্যাগের কথা রয়েছে বাবর আজমের দলে। বিশ্বকাপের পুরো আসর জুড়ে ভালো খেলা দল পাকিস্তান বিদায় নিয়েছে। এবারের আসর থেকে অস্ট্রেলিয়ার কাছে তারা হেরেছে 5 উইকেটে। তবে হারের পরও ড্রেসিং রুমে সতীর্থদের সাথে কথা বলেছেন অধিনায়ক বাবর আজম। ভুল থেকে শিখেই পরের ম্যাচগুলোতে ভালো করার তাগিদ দিলেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সান্ত্বনা দিয়ে পাকিস্তান দলের প্রশংসা করেছেন দেশের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের সাবেক ক্রিকেটার সচিন তেন্ডুলকার। আমি জানি সবাই খুব ভেঙে পড়েছেন, কিন্তু আমাদের এই হার থেকে শিখতে হবে। ম্যাচে হারের জন্য কেউ কাউকে দোষারোপ করবেন না। আমি চাই না আমাদের এই ইউনিটি ভেঙে যাক। হ্যাঁ, আমরা হেরেছি, আর এটা মেনেই পরবর্তী ম্যাচগুলোতে যেন একই ভুল না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। পুরো টুর্নামেন্টে তোমরা ভালো খেলেছো, তবে এই হার যেন তোমাদের আলাদা করে না দেয়। হার এবং জিত খেলায় থাকবেই, তাই ভুল থেকে শুধুই শিক্ষা নিতে হবে। তোমরা সবাই নিজেদের সেরাটা দিয়েছ, আর সেই কারণেই আমি তোমাদের নিয়ে গর্বিত। এই পর্যন্ত আসতে অনেক সাহসের প্রয়োজন ছিল, আর তোমরা তা করে দেখিয়েছ। সামনের ম্যাচগুলোতে ভালো করো, এই প্রত্যাশা রইল। টি20 সাম্রাজ্যে নতুন সম্রাটকে দেখবে এবার ক্রিকেট বিশ্ব।
2010 সালে প্রথমবার ক্রিকেটের ছোট সংস্কারের ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয় অস্ট্রেলিয়ার। আর এই প্রথম টি-20 বিশ্বকাপে সেরা দুইয়ে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। রোববার নতুন দলের হাতে উঠতে যাচ্ছে দুবাই বিশ্বকাপের শিরোপা। ওয়ানডে বিশ্বকাপকে অনেকটা নিজেদের বানিয়ে ফেলা অজিরা এর আগে কখনোই পায়নি টি-20 শিরোপার স্বাদ। 2010 সালের বিশ্বকাপের ফাইনাল ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। এদিকে টি-20 বিশ্বকাপের শেষ চারের জুজু ভেঙেছে নিউজিল্যান্ড। ছোট ফরম্যাটের বিশ্বকাপে 6 বার সেমিফাইনাল খেললেও কখনো কাটা হয়নি ফাইনালের টিকিট। ব্যাটে ঘুষি মেরে টি-20 বিশ্বকাপের ফাইনাল থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে 46 রান করে আউট হন কিউই ব্যাটার কনওয়ে। ফেরার পথে ব্যাটে ঘুষি মারেন তিনি। ম্যাচ শেষে জানা যায় ডান হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে। আর তাতেই লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন দলের অন্যতম সেরা এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। শুধু টি-20 বিশ্বকাপের ফাইনালই নয়, ভারত সিরিজ থেকেও ছিটকে গেছেন কনওয়ে। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড কনওয়ের বাদ পড়ার খবর নিশ্চিত করেছেন। রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো না গেলে বিশ্বব্যাপী নিরাপত্তা ঝুঁকি ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সে অনুষ্ঠিত প্যারিস পিস ফোরামে দেয়া বক্তব্যে এই শঙ্কা জানান। আবারও জোরপূর্বক বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। অতীত থেকে শিক্ষা নিয়ে টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে একসাথে কাজ করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে শান্তি ও সমৃদ্ধির এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। World must act seriously to make sure that those people can go back to Myanmar soon. Otherwise, security risks from the crisis will not just remain confined within our borders. We already see signs of that. সৃজনশীল অর্থনীতিতে অবদান রাখায় প্রথমবারের মতো ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার দেয়া হয়েছে। প্রথমবার এই পুরস্কার পেয়েছে উগান্ডার এমওটিআইভি ক্রিয়েশনস লিমিটেড। পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিশ্ব সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। We believe that the investment on creative economy will result in realization of the collective aim of furthering socio-economic development and technological advancement. I hope that this international prize would strengthen UNESCO's effort in the field of creative economy, further contributing towards its global priority, that is, gender equality and priority for youth. লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তের কাছে বিএসএফ এর গুলিতে ইদ্রিস আলী ও আসাদুজ্জামান ভাসানী নামে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে গোরল ইউনিয়নের সেবকদাস গ্রামের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান সীমান্তে দুজনকে লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফ এর টহল দল। পরে কাঁটাতার সংলগ্ন এলাকায় ইদ্রিস আলী ও আসাদুজ্জামান ভাসানীর মৃত্যু হয়। পরে তাদের মরদেহ ভারতীয় অংশে নিয়ে যাওয়া হয়, তবে এ বিষয়ে এখনও বিজিবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার ভাই মোহাম্মদ ইদ্রিস আলী ও মালদা নদীতে মাছ ধরার জন্য যায়। সেখান থেকে বিএসএফ তার টেনে হেসড়ে নিয়ে গিয়ে নির্মমভাবে গুলি করে। এ ভাষার আইন ভাষার যাওয়া হয়, তাই যে গুলি মারা তো ঠিক নয়। পাখির যা দাম আছে তা তো মানুষের কোনো দাম থাকে না। আমাদের সরকারের কাছে এইটুকুই আবেদন যে ওনাদেরকে এইভাবে পাখির মতো গুলি করে না মারিয়ে আমাদেরকে যেটা জানতে যত ছাড়ি দেয় আর কি, যেটুকু আইনের সাজা হয় সেই আইনা দিয়ে আইন মাধ্যমে যাতে ওদেরকে ছাড়ি দেওয়া হোক। লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিয়েছেন আনিসুর রহমান। আনিস, মরদেহ ফেরতের বিষয়ে কোনো সিদ্ধান্ত হলো? বিজিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কিনা? সমুদ্র মরদেহ ফেরতের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত বিজিবি সেভাবে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি ওই নিহত ইদ্রিসের ভাই ইকরামুলের সঙ্গে। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে তারা যেভাবেই হোক তার পরিবারের লাশ তারা ফেরত চাচ্ছেন। আর এদিকে 2 পরিবারের কাছে আমি আজকে গিয়েছিলাম, তারা জানিয়েছেন যে আজকে ভোরের দিকে তারা নাকি ওখানে সীমান্তের কাছে মাছ ধরতে গিয়েছিল। সেখানে কিন্তু বিএসএফ তাদেরকে গুলি করে হত্যা করে লাশ টেনে হিসড়ে তাদের কাঁটাতারের বেড়ার ভারতের অভ্যন্তরে নিয়ে যায় এবং 11টার দিকে সেই লাশ কিন্তু ভারতীয় পুলিশ
তাদের হেফাজতে নেয়, তাদের হেফাজতে নিয়েছে। আর আমি দুই পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করছি, তারা কিন্তু একটাই তাদের দাবি, শুধু দুই পরিবারেই নয়, তাদের আত্মীয় স্বজন এলাকাবাসী সবারই দাবি যে তারা যেন দ্রুত লাশ ফেরত চান। তারা লাশ দুটি ফেরত চান এবং এখানেই তাদের লাশ দাফনের ব্যবস্থা করতেছেন। এই বিষয়ে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবার দুটি। সৌমিত্র। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে আনিস। কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 সদস্য সহ 4 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী উপজেলার তেপথি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তেপথি এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয় রিজভি পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই 2 জন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 2 জন। নিহতরা হলেন শহীদুল ইসলাম, তার শিশুকন্যা সুমাইয়া এবং শহীদুলের মা সুফিয়া বেগম। নিহত অপরজন অটোচালক জলিল সরকার, সবার বাড়ি নাগেশ্বরীতে। আহত একজনের অবস্থা গুরুতর। প্রতিবাদে সড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা। বাস চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। শখের মোটরসাইকেল কেনা হলো ঠিকই, কিন্তু তা খুব বেশি চালানো হলো না রাকিবের। টাঙ্গাইলের ভুয়াপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হলো রাকিব সহ 3 কিশোরের। দুপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব, মকবুল হোসেন ও আসাদুল। 3 জনের বয়সী 15 থেকে 16 বছরের মধ্যে। নিহত স্বজনরা জানান, বয়সে কম হলেও কিছুদিন আগে থেকে ট্রাক চালাতো রাকিব। অনেকদিন ধরেই ছিল তার মোটরসাইকেল কেনার শখ। গতকাল সেটি কেনেও। আজ দুপুরে 3 বন্ধু মিলে ঘুরতে বের হয়। ঝুঁকিপূর্ণ একটি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ধাক্কা খায় দেয়ালের সাথে। ঘটনাস্থলেই মারা যান 3 জন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর হস্তান্তর করা হয় পরিবারের কাছে। কয়েক মাস ধরে অস্বাভাবিক চড়া অবস্থা বিরাজ করছে নিত্যপণ্যের বাজারে। পরিবহন খরচ বৃদ্ধির ধাক্কায় আরেক দফা বেসামাল হলো কাঁচা বাজার। একযোগে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুই আছে দাম বৃদ্ধির তালিকায়। সবজির দাম কম্পারেটিভলি আগের চেয়ে তো অনেক বেশি আর কি। আপনার ধরেন ময়ূরগঞ্জের শাক যেগুলো আগে 10 টাকা মুঠো কিনতাম, সেগুলো এখন প্রায় 15 টাকা। ফুলকপি হচ্ছে 50 টাকা, সিম হচ্ছে 100 টাকা, টমেটো হচ্ছে 120 টাকা, মরিচ হচ্ছে গিয়া 120 টাকা। দামটাও একটু বেশি, আমদানি কম, বিভিন্ন আইটেম অন্য খরচ থেকে কমায় এই খরচটা মেকআপ করতে হয়। মাছও কম আসে এবং ক্যারিং খরচা একটু বেশি, তো এই জন্য মানে এখন মাছের দামটাও একটু বাড়তি। সরকার বড় বড় প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাট করছে আর প্রকল্পের টাকার জন্য জনগণের পকেট কাটছে। এই অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব। জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন ঢাকা নগর কমিটি আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে কথা বলেন তিনি। ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধি ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। জুনায়েদ সাকিব বলেন, অবিলম্বে জ্বালানি তেলের দাম কমাতে হবে, নয়তো জনগণকে সাথে নিয়ে সরকার বিরোধী আন্দোলন শুরু করা হবে। সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বড় বড় রাষ্ট্রীয় প্রকল্প করবে আর সেখান থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করবে। তার টাকা আমার আপনার পকেট থেকে নিয়ে যাবে। টাকা জোগাড় দেওয়ার জন্য মানুষের পকেট কাটায় ব্যস্ত। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এইরকম ভয়াবহ ঊর্ধ্বগতি, পুরো একটা সিন্ডিকেট। পুলিশি বাধার মুখে তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি। সকালে শহরের বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয় নেতাকর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে প্রধান সড়কে উঠতে চাইলেও আটকে দেয় পুলিশ। এক পর্যায়ে দলীয় কার্যালয়ের গলির মুখে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। তাদের অভিযোগ, নিত্যপণ্যের চড়া দামের পাশাপাশি তেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে খেতে খাওয়া মানুষের। অবিলম্বে দাম কমানোর দাবি নেতাকর্মীদের। জ্বালানি তেলের মূল্য, বাস ভাড়া এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার নেতারা বলেন, দেশ পরিচালনায় সরকার চরম ব্যর্থ, মানুষ ক্ষোভে ফুঁসছে। দ্রব্যমূল্যের চাপে জনগণের নাভিশ্বাস উঠলেও সরকার নীরব। তারা সিন্ডিকেটের কাছে নথি স্বীকার করায় আজ এই পরিস্থিতি। জ্বালানি তেল সহ নিত্যপণ্য এবং বাস ভাড়া না কমালে রাজপথে আন্দোলনের হুমকি দেন সংগঠনের নেতারা। পরে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 30 বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতির কবলে যুক্তরাষ্ট্র। দেশটির ভোক্তা জরিপ সংস্থা বলছে, 1 বছরের ব্যবধানে মূল্যস্ফীতির হার 5%। এর মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে জ্বালানি তেল এবং খাদ্যদ্রব্যের। এ নিয়ে ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ। তবে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে দাবি প্রেসিডেন্ট জো বাইডেনের। Yesterday, I
এটা সত্য যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। করোনা পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ নিতে হয়েছে। অনেক কিছুর মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে, তবে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে। সম্প্রতি অবকাঠামো খাতে যে $1.2 ট্রিলিয়ন ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে তা আমাদের অনেকটাই সহায়তা করবে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক মারা গেছেন। দেশটির সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 85 বছর। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক ফাউন্ডেশন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বৈষম্য নিরসনে ভূমিকার জন্য বিশ্বজুড়ে ব্যাপক সুনাম তার। 1993 সালে নেলসন ম্যান্ডেলার সাথে যৌথভাবে পান নোবেল শান্তি পুরস্কার। 2018 সাল থেকে ফুসফুসের চিকিৎসা নিয়ে আসছিলেন ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক। জাতিসংঘ বা আফ্রিকান ইউনিয়নের হয়ে কর্মরত নাগরিকদের আইন মেনে চলতে সতর্ক করল ইথিওপিয়ান সরকার। অন্যথায় শাস্তি পেতে হবে বলে সতর্ক করা হয়েছে। জাতিসংঘের কয়েকজন কর্মীকে গ্রেফতারের পরে কথা জানিয়েছেন ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, দেশে থাকতে হলে অবশ্যই আইন মেনে চলতে হবে, নতুবা শাস্তি। আলাদা সুবিধা নেওয়ার সুযোগ নেই। গত কয়েকদিনে জাতিসংঘের 16 কর্মীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ, যদিও পরে 7 কর্মীকে ছেড়ে দেওয়া হয়। উত্তরাঞ্চলীয় টাইগ্রে থেকে বিদ্রোহীরা রাজধানীর দিকে অগ্রসর হওয়ায় 2 নভেম্বর জরুরি অবস্থা জারি করা হয়। দেশটিতে বিদ্রোহীদের সাথে চলমান সংঘাতে প্রাণ গেছে কয়েক হাজার মানুষের। চোটের কারণে পিএসজির হয়ে শেষ 2 ম্যাচে মাঠে নামতে না পারলেও উরুগুয়ের বিপক্ষে পূর্ণ ফিট মেসিকে পাচ্ছে আর্জেন্টিনা। পায়ের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন এলামতেন, তবে তাকে দলে রেখেই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করে আর্জেন্টিনা। বিষয়টি ভালোভাবে নেয়নি মেসির ক্লাব পিএসজি। চোট সারার আগে মেসিকে দলে রাখায় ফিফার হস্তক্ষেপও চেয়েছিল তারা। এছাড়া আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, পুরোপুরি ফিট মেসি এখন খেলার জন্য প্রস্তুত। দলের সাথে অনুশীলনে ব্যস্ত এই ফুটবল জাদুকর। ধর্ষণ মামলায় সাক্ষ্য আইনের বিতর্কিত ধারা বাতিল সহ বেশ কিছু দাবিতে রাজধানীতে পদযাত্রা করেছেন অর্ধশতাধিক নারী। রিএন্ট্রি ধর্ষণ মামলার আদেশে সংক্ষুব্ধ হয়ে মধ্যরাতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাত 12:30টায় শাহবাগ মোড় থেকে মশাল হাতে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে শেকল ভাঙার পদযাত্রা শুরু হয়। এতে সংহতি জানান পেশাজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী সহ নারীবাদী বিভিন্ন সংগঠন। পরে তারা মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় ধর্ষণের 72 ঘণ্টা পর মামলা না নিতে আদালতের দেয়া পর্যবেক্ষণের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। উনি সোজাসুজি একজন উন্মাদ। ওই বিচারককে ঘেরাও করা উচিত, তাকে বেঁধে বলা উচিত, আপনাকে বেঁধে দিলাম, কিডন্যাপ করলাম, 10 দিন পরে ছেড়ে দেবো, তারপরে আপনার আইনের কোথায় যান দেখি আমরা। যে রায়টি হয়েছে অবিলম্বে এর জন্য আমরা বড় কোনো আন্দোলন গড়ে তুলতে পারবো। হাতে হাত না বেঁধে যদি আমরা প্রতিরোধ না করি, তাহলে আসলে এখান থেকে আমাদের পক্ষে বের হওয়া সম্ভব হবে না। ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের মান যথার্থ হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। ইডেন কলেজে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। উপাচার্য বলেন, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, যার নাম পরিবর্তিত হয়ে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সেস হয়েছে, সেটিতেও ছেলেদের ভর্তি করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। প্রশ্নপত্রের মান নিয়েও কথা বলছে শিক্ষার্থীরা। তারা বলছে যে প্রশ্নপত্রের মানও তাদের জন্য যথার্থ, উপযুক্ততা আছে। সম্প্রতি এই কলেজটির নামকরণ পরিবর্তন করা হয়েছে, নতুন নামকরণ করা হয়েছে এবং সেই আঙ্গিকে গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলো, যেগুলো পুরানো নাম গার্হস্থ্য অর্থনীতি কলেজ, এই নামে যেখানে বিষয়বস্তু পড়ানো হয় সেখানেও কিন্তু ছেলেমেয়েরা সকলেই পড়তে পারবে। বিষয়টি এখন ইনক্লুসিভ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। সকাল 10টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলে 11টা পর্যন্ত। রাজধানীর 79টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হয়। অংশ নেন প্রায় 1.5 লাখ পরীক্ষার্থী। এর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগে 3 ব্যাংকের 2টি নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। এর মধ্যে ছিল সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং জনতা ব্যাংকের পরীক্ষা। কৃষক ও কৃষিবিদদের চেষ্টায় বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির খেতাব থেকে মুক্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত সিনিয়র কৃষিবিদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, একটা সময় 7.5 কোটি মানুষের খাদ্যের সংস্থান হতো না, কিন্তু সরকারের চেষ্টায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কৃষি গবেষণায় অর্থ বরাদ্দ দেয়ায় দেশ সুফল পাচ্ছে বলে জানান তিনি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসির বলেন, দেশের জন্য কৃষিবিদদের দায়িত্ব অনেক।
আপনারা প্রমাণ করে গেছেন বাংলাদেশের এই 55,000 বর্গ মাইলের মধ্যে যথেষ্ট খাদ্য উৎপাদন করে শুধু 7.5 কোটি নয় 17 কোটি মানুষকে আপনারা খাওয়াতে পারেন। আপনাদের জীবনের শ্রেষ্ঠ সময়টি কৃষি শিক্ষা, কৃষির উন্নয়ন, কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গবেষণার সাথে আপনারা কাজ করেছেন। আপনাদের গৌরবান্বিত কর্মের ফসল কিন্তু আজকের বাংলাদেশ। বাজারে সবজির দাম চড়া হলেও সন্তুষ্ট হতে পারছেন না যশোরের সবজি চাষিরা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এদিকে অসময়ে তাপদাহ ও ভারী বৃষ্টিপাতে জেলায় 40% আগাম সবজি চাষাবাদে বিরূপ প্রভাব পড়েছে। চাষিরা জানান ডিজেল, সার, কীটনাশক ও সেচ সহ চাষের খরচ বৃদ্ধি, উৎপাদন কমে যাওয়ায় আশানুরূপ দাম মিলছে না। মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, পরিবহন ভাড়া সহ বেশ কয়েকজনের হাত বদলের কারণে বাজারে দাম বেশি বলে দাবি পাইকারদের। এদিকে বাড়তি দরে সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় চলতি মৌসুমে 17,000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বৃষ্টির চাপ তো এই জন্যই মনে করেন যে ফুলকপি হয়তো লেট করেছে, আর ফুলকপি ওরা বৃষ্টির জন্য ছোট হয়ে গেছে সাইজ। রোগ বালাই বেশি, এই কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। আমরা কারেন্ট বাজার আড়তে বিক্রি করি, আড়তদার থেকে খুচরা দোকানদার নিয়ে যায় আবার সে দোকানে বিক্রি করে, এই জন্য তো হাত বদলের দাম বেশি হয়। আমরা তো পাইকারি তেমন দাম পাই না হিসাবে। এই সময়ে যে পরিমাণ শীতকালীন অগ্রিম সবজি বা শীতকালীন সবজি আবাদ হওয়ার কথা সেটা থেকে একটু পিছিয়ে আছে। কিছুদিন আগে পরপর 3 বার ভারী বর্ষণের কারণে জমিতে এত পরিমাণ পানি বেঁধে যায়, পানি সরতে বা জো আসতে একটু সময় লাগে, যার পরিপ্রেক্ষিতে আমাদের চাষিরা এই শীতকালীন যে সবজিটা এখন অর্জন হওয়ার কথা সেটা করতে পারেনি। চলতি মৌসুমে খাদ্যশস্যের বৈশ্বিক বাণিজ্য রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। সংস্থাটির ওয়ার্ল্ড ফুড সিচুয়েশন শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বলছে চলতি মৌসুমে খাদ্যশস্যের বৈশ্বিক উৎপাদন 279 কোটি টনে পৌঁছতে পারে। উৎপাদন বাড়লেও তা প্রত্যাশার তুলনায় 67 লাখ টন কম। সংস্থাটি বলছে চাহিদা ও সরবরাহে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। খাদ্যশস্যের বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখবে গম ও চাল। এর মধ্যে গমের বাণিজ্য 19 কোটি টনের নতুন উচ্চতায় পৌঁছবে। রপ্তানি খাতকে চাঙা করতে বিদায়ী অর্থবছরে নগদ সহায়তা ও বিশেষ প্রণোদনা দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী রপ্তানির বিপরীতে 6,645 কোটি টাকার এই সহায়তা দেওয়া হয়। এসব অর্থ পেয়েছেন রপ্তানিমুখী 37টি গুরুত্বপূর্ণ খাতের উদ্যোক্তারা। বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় হয়েছে $3,774 কোটি, যা লক্ষ্যমাত্রার তুলনায় 5% কম। রপ্তানির বিপরীতে সবচেয়ে বেশি নগদ সহায়তা দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপরের অবস্থান রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের। এর আগের অর্থবছরে 26টি পণ্য রপ্তানিতে বিভিন্ন হারে সহায়তা দেওয়া হয়। সেখানে প্রতিষ্ঠানগুলো মোট রপ্তানির 2 থেকে 20% পর্যন্ত সহায়তা পায়। পঞ্চম আনোয়ার ইস্পাত আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট 2021-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে আর্মি গলফ ক্লাবে 4 দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাপ্রধান। গত 10 নভেম্বর অনুষ্ঠিত এই টুর্নামেন্ট চলবে আগামী 13 নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টটি অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত 5টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে। দেশি বিদেশি 700 জন খেলোয়াড়ের অংশগ্রহণে এই গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মুশফিকুর রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানওয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহনুর জিলানি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 150 বছর ধরে ঐতিহ্যবাহী রাখের উপবাস বা কার্তিক ব্রত পালন করে আসছেন লোকনাথ ভক্তরা। নারায়ণগঞ্জের বারোদি গ্রামের লোকনাথ আশ্রমে হয় এই আয়োজন। রাখের উপবাসে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা। কলেরা ও বসন্ত থেকে রক্ষা পেতে এই আয়োজনের নির্দেশ দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী। প্রতি বছর কার্তিক মাসের 15 থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠিত হয়। প্রার্থনা উপকরণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে রাখের উপবাসের আনুষ্ঠানিকতা। সবার স্বাস্থ্য ভালো থাকুক, করোনা দেশের থেকে বিদায় হোক, ভগবান সবার মঙ্গল করুক, দেশের অবস্থা সুন্দর করুক। মনের প্রার্থনাটা বলা যায় না। ছেলে মেয়ে স্বামীর জন্য প্রার্থনা করি। বসন্তের কারণে হাজার হাজার লোকজন মারা যাচ্ছিল এবং আক্রান্ত হচ্ছিল। তখন বাবা এই রাখের উপবাসটা চালু করেন। এই ধোঁয়া যেদিকে ছড়ায় যাবে তাদের মধ্যে আর কখনো এই বসন্তটা হবে না। এই তখন থেকেই এই রাখের উপবাসটা চলছে। 13,000-এর বেশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ধ্বংস করল লাতিন আমেরিকার দেশ চিলি। এসব অবৈধ অস্ত্র বিভিন্ন সময় অভিযানে জব্দ করা, যা ব্যবহৃত হতো মাদক চোরাচালান সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে।
স্থানীয় সময় বৃহস্পতিবার এসব অস্ত্র নষ্ট করে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের অপরাধের সংখ্যা কমিয়ে আনতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। গোটা দেশকে রক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। দেশটির সরকারি তথ্য অনুযায়ী গেল 3 দশকে 1,85,000-এর বেশি অস্ত্র উদ্ধারের পর ধ্বংস করে ফেলা হয়েছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্য এখন লাইফ সাপোর্টে। গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় এই মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বার্তা সংস্থা এপিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, জলবায়ু সম্মেলনের শেষ দিনে অভিশনে নেতারা কোনো উদ্যোগের কথাই জানাতে পারেননি। এমনকি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে প্রয়োজনীয় অঙ্গীকার করেনি বেশিরভাগ ধনী দেশ। মহাসচিব জানান, এবারের গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে যেসব ঘোষণা এসেছে তা বিশ্বকে রক্ষায় যথেষ্ট নয়। মিশর ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের আসন্ন 2 আসর। বৃহস্পতিবার ঘোষণা করা হয় সম্মেলনের পরবর্তী এই 2 আয়োজক দেশের নাম। জানায় 2022 সালে COP27-এর আসর বসবে আফ্রিকার দেশ মিশরের, 2023 সালের COP28-এর আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত। জলবায়ু সম্মেলনের আগামী 2 আসর সফল করতে সর্বোচ্চ প্রচেষ্টার আশাবাদ জানিয়েছে দেশ দুটি। জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকারও তাদের। এদিকে শুক্রবার শেষ হচ্ছে গ্লাসগোর জলবায়ু সম্মেলনের এবারের আসর। অভিবাসীদের ঢলকে কেন্দ্র করে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি পোল্যান্ড বেলারুশ সীমান্তে। লুকাশেঙ্কোর আহ্বানে সীমান্ত এলাকায় টহল চলছে রুশ বোমারু বিমান ও ফাইটার জেটের। এমনকি ইউরোপের নিষেধাজ্ঞার হুঁশিয়ারির জবাবে পাল্টা গ্যাস লাইন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বেলারুশ। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, ভূ রাজনৈতিক সুযোগ নিতেই পরিস্থিতি অস্থিতিশীল করছে বেলারুশ। পশ্চিমা শক্তি চায় বেলারুশকে অস্থিতিশীল করে তুলতে। সীমান্তে যারা অস্থিরতা তৈরি করছে তাদের কাছে ভারী অস্ত্র গোলাবারুদ সরবরাহ করা হচ্ছে। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। যদি আমাদের উপর ইউরোপ নিষেধাজ্ঞা দেয় তাহলে আমরাও পাল্টা ব্যবস্থা নেব। লাইন কেটে গ্যাস সরবরাহ বন্ধ করে দেব। ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে আওয়ামী লীগ সরকার জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য নিজেদের মধ্যকার হানাহানি বন্ধ করতে হবে। কঠিন চিবরদান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিকেলে রাজধানীর বাড্ডায় বৌদ্ধ মন্দিরে আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাথেরো। প্রধান ধর্মদেশক অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো অনুষ্ঠানে ধর্মীয় আচার সম্পাদন করেন। রাজধানী ঢাকায় যে কোটি নতুন বৌদ্ধ মন্দির হয়েছে, উত্তরা বৌদ্ধ মন্দির হয়েছে, জমি দিয়েছেন কে? এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে। 560টি মডেল মসজিদ হয়েছে। এটা একমাত্র বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশে করেছে। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটি রাজবন বিহারে উদযাপিত হয়েছে 48তম কঠিন চিবরদান উৎসব। উৎসবকে ঘিরে সকাল থেকে হাজারো পুণ্যার্থীর ঢল নামে রাজবন বিহারে। ধর্মানুষ্ঠানে বিশ্বের সব প্রাণীর মঙ্গল কামনা করা হয়। দুপুরে কল্পতরু ও কঠিন চিবরকে পুরো বিহার এলাকা প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা করা হয়। পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান করেন প্রজ্ঞালঙ্কার মহাথেরো। দান উৎসবে চিবর দান করেন রাজবন বিহার পরিচালনা কমিটির সহসভাপতি গৌতম দেওয়ার। বঙ্গোপসাগরে 6 দিন ধরে ভাসমান থাকা 17 জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। দুপুরে নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান 17 জেলে সহ ফিশিং বোটটিকে উদ্ধার করে। বিকেলে কুতুবদিয়া বোটের মালিকের কাছে তাদের হস্তান্তর করা হয়। 5 নভেম্বর মাছ ধরার বোট খাজা আজমির সমুদ্রে যায়। সেখানে বোটটির ইঞ্জিন বিকল হলে গত 6 দিন সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে 17 জেলে। পরে টহল কাজে নিয়োজিত সেনাবাহিনীর জাহাজ অনুসন্ধান তাদের উদ্ধার করে। অনুমতি না থাকার পরও চট্টগ্রাম মহানগরীতে অবাধে চলছে হাজারো অবৈধ সিএনজি অটোরিকশা, যেগুলো সবার কাছে গ্রাম গাড়ি নামে পরিচিত। মাসিক চাঁদার বিনিময়ে শহরে চলাচলের কথা স্বীকার করেছেন চালকরা। তাদের দাবি, পুলিশকে ম্যানেজ করে সড়কে নামেন তারা, আর যারা তা করেন না তাদের গুনতে হয় জরিমানা। হয়রানির শিকার হন বৈধ অটোরিকশা চালকরাও। অবৈধ অটোরিকশা এবং তা থেকে চাঁদা আদায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান সিএমপি কর্মকর্তারা। মেট্রো এলাকার অটোরিকশা মালিককে দৈনিক জমা দিতে হয় 900 টাকা, জেলায় এ পরিমাণ 400 থেকে 500 টাকা। নাম হয়েছে মিলন স্যার। ভাড়া কম, আপনার 400 টাকা 500 টাকা ইনকাম দিলে হয়ে যায়, আর ওইগুলো তো 900 টাকা ইনকাম, 1000 টাকা ইনকাম। এত টাকা ইনকাম দিয়ে তো বেতন নেওয়া যায় না। গ্রাম গাড়ির বিরুদ্ধে অভিযান করে থাকি, শহর এলাকায় মেট্রো এলাকায় পাইলে তো আমরা আটক করে থাকি। তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ইতিপূর্ব কিছু যারা দোষী সাব্যস্ত হচ্ছে তাদেরকে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি। ঝাঁকে ঝাঁকে পাখি শিকার চলছে চলন বিলে। শীতের শুরুতেই বেড়েছে শিকারীদের দৌরাত্ম্য।
স্থানীয়ভাবে তৈরি বিশেষ ধরনের ফাঁদ দিয়ে ধরা হচ্ছে নানা প্রজাতির পাখি। পাখি নিধনযোগ্য ভাবিয়ে তুলেছে পরিবেশ কর্মীদের। বিভিন্ন সময় শিকারীদের আইনের আওতায় আনা হলেও বদলাচ্ছে না দৃশ্যপট। এজন্য সমন্বিত উদ্যোগের তাগিদ পরিবেশ কর্মী সহ প্রশাসনের। পাখি শিকার বন্ধে সমন্বিত উদ্যোগের তাগিদ দিচ্ছেন সবাই। দূরে থেকে বগ আসে, যেমন বগ আমি এবার ঢাকাই এসে আমার বাসার পরে আমি ঠ্যাং ধরে ধরে নামাই। বিভিন্ন ফাঁদ তৈরি করে জাল দিয়ে ঘর বানিয়ে এখানে তারা পাখি শিকার করে। দুর্গম যে এলাকা, সেই এলাকায় যেখানে কেউ যেতে পারে না, সেই এলাকাগুলো এখন কিন্তু প্রচুর পাখি শিকার হচ্ছে। পাখি শিকারের সাথে খুব তৃণমূল পর্যায়ের ব্যক্তি জড়িত। আমরা এই জন্য বিভিন্ন বাজার বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা প্রচারণা চালাচ্ছি, বা যাতে করে আমাদের সিংড়ার যে চলনবিলের যে জীববৈচিত্র্য সেটা সংরক্ষণ হয়। সমাজে চলার পথে নানা সময়ে হয়রানির মুখে পড়তে হয় মেয়েদের। এসব থেকে রুখে দাঁড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁওয়ের বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদ। মেয়েদের আত্মরক্ষায় শেখানো হচ্ছে মার্শাল আর্ট। বাল্যবিবাহ সহ সামাজিক নানা সমস্যা প্রতিরোধেও নিচ্ছে বিভিন্ন উদ্যোগ। জেলার 4 উপজেলায় 80 জন শিক্ষার্থী আত্মরক্ষার তালিম নিচ্ছে। পৃষ্ঠপোষকতা পেলে আরও প্রান্তিক পর্যায়ে কাজ করার আগ্রহ আয়োজকদের। ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে উপজেলা প্রশাসন, পাশে থাকার আশ্বাস তাদের। যাতায়াতের সময় অনেক ছেলেপেলে থাকে রাস্তায়, যে ডিস্টার্ব করে, ইপটিজিং করে। কিছু বলতে পারতাম না, কারণ আমি একটা মেয়ে, ওই জন্য আমি মাথা নিচু করে যেতাম। এরা যেখানে আমাদের ইপটিজিং করতো তারা আমাদের দেখে চলে যায়। তারা সবসময় ভাবে না এর কাছে গেলে আমাকে একটা মনে হয় ঘুষি মারে ফটাই দিবে। আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক স্কুলে যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে আমাদের এই যে যৌন হয়রানির প্রতিরোধে একটা বড় সহায়ক ভূমিকা রাখবে। সোদোগান স্টাইল আমি কারাত করাচ্ছি ওদেরকে। এটা করালে তারা নিজেরাও সেফটি থাকতে পারবে এবং অন্যকেও সেফটি রাখতে পারবে। প্রতিটি স্কুলে এই ধরনের যদি কর্মসূচি আমরা নিতে পারি, তাহলে মেয়েরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবে এবং তার মাধ্যমে সামাজিকভাবে মেয়েরা অনেক বেশি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে। দেশে করোনায় 24 ঘন্টায় আরও 5 জন প্রাণ হারিয়েছেন। মোট মৃত্যু 27,912। নতুন করে শনাক্ত 221 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.28%। নমুনা পরীক্ষা হয়েছে 17,231টি। এ পর্যন্ত শনাক্ত 15,72,127 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 219 জন। মোট সুস্থ 15,36,111 জন। মৃতদের মধ্যে 5 জনই পুরুষ। বিভাগভিত্তিক প্রাণহানি হিসাবে ঢাকা ও চট্টগ্রামে 2 জন করে এবং খুলনায় 1 জন মারা গেছেন। করোনায় গেল 24 ঘন্টায় বিশ্বে আরও প্রায় 6,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে 5 লাখের বেশি। দিনে সর্বোচ্চ 1250 প্রাণহানি হয়েছে রাশিয়ায়। দেশটিতে দিন শনাক্ত হয়েছে 40,000-এর বেশি রোগী। দ্বিতীয় সর্বোচ্চ ইউক্রেনে মারা গেছেন প্রায় 700 জন। বৃহস্পতিবার কোভিড-19-এ যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 5 শতাধিক। শনাক্ত হয়েছেন 50,000-এর বেশি রোগী। অন্যান্য দেশের তুলনায় ইউরোপ, আমেরিকায় ফের বাড়তে শুরু করেছে প্রাণঘাতী ভাইরাসটি। রোমানিয়ায় 24 ঘন্টায় আরও 3 শতাধিক মানুষের প্রাণ গেছে। এছাড়া ভারত, ব্রাজিল, তুরস্ক, জার্মানি, যুক্তরাজ্যে 2 শতাধিক করে মৃত্যু হয়েছে একদিনের ব্যবধানে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 50,94,000। নেদারল্যান্ডসে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেওয়া হয়েছে আংশিক লকডাউন। বুধবার এই ঘোষণা দেয় দেশটির সরকার। একই সাথে বন্ধ করে দেওয়া হয় থিয়েটার, সিনেমা হল, ক্যাফে, রেস্টুরেন্টের মতো জনবহুল জায়গাগুলো। দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, গেল 24 ঘন্টায় 16,000 কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা দেশটিতে মহামারীর পর যাবৎকালে সর্বোচ্চ। শুরুর পরে যাবৎকালে সর্বোচ্চ। কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী সংক্রমণের হার। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। যদিও দেশটির প্রাপ্তবয়স্ক 85% মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকাতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী করণীয় ঠিক করতে ডাকা হয়েছে জরুরি বৈঠক। আফগানিস্তানে চলমান অর্থনৈতিক সংকট নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার কূটনীতিকদের সাথে বৈঠক করেছে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের অর্থনীতি পতনের দ্বার প্রান্তে। তাদের পাশে দাঁড়াতে পশ্চিমাদের বন্ধ করে দেয়া অর্থায়ন পুনরায় চালুর আহ্বান জানান তিনি। মাহমুদ কুরেশি বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থার আরও অবনতি হলে নতুন তালেবান সরকারের জন্য দেশটি পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে, আর সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে চেতেশ্বর পূজারাকে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকছেন প্রথম টেস্টে। শুধু প্রথম টেস্ট নয়, কিউইদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজেও দেখা যাবে না বিরাটকে। নতুন অধিনায়ক রোহিত শর্মার অধীনে নামবে ভারত, তবে সাদা পোশাকে দেখা যাচ্ছে না তাকে। 2 টেস্টের সিরিজের জন্য 16 সদস্যের দলে নেই বুমরাহ ও মোহাম্মদ শামি। এদিকে টি-20 সিরিজ শেষে 25 নভেম্বর কানপুরে শুরু হবে প্রথম টেস্ট, আর 3 ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।